নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। বিএসএফ এর মৈত্রী সাইকেল র্যালি এসে পৌঁছল কৈলাসহরের আরজিএম হাসপাতাল সংলগ্ন কার্গিল কর্নারে। পরবর্তীতে কমলপুরের উদ্দেশ্যে যাত্রা করেন র্যালিতে অংশগ্রহণকারী 34 জন বিএসএফ জওয়ান। আগামী 17 মার্চ মিজোরামের সিলকর বিএসএফ আউটপোস্টে পৌঁছে এই র্যালির সমাপ্তি ঘটবে। মৈত্রী সাইকেল র্যালির আরোহীরা কৈলাসহরের আরজিএম হাসপাতালের সামনে অবস্থিত কার্গিল কর্নারে আসেন। সেখানে বিএসএফ এর পানিসাগর সেক্টরের ডিআইজি রাজীব কুমার দুহা এবং 20 ব্যাটালিয়ন বিএসএফ এর অন্যান্য আধিকারিক সহ মৈত্রী সাইকেল র্যালির আরোহীরা কার্গিলের শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। পরবর্তী সময় সাইকেল র্যালি কৈলাসহরের মূর্তিছড়ার জীবন টিলা বিএসএফ ক্যাম্পের সামনে থেকে সীমান্ত সড়ক ধরে কমলপুরের উদ্দেশ্যে যাত্রা করে। কার্গিল কর্নারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিআইজি রাজীব কুমার দুহা বলেন, 24 परगना से ये स्टार्ट होकर पिछले 66 दिन में पूरे इंडो बांग्लादेश बॉर्डर का चक्कर उन्हें लगाना है। ऑल अलॉन्ग द बॉर्डर दिल्ली मूविंग, इसको आज 38वां दिन है और ये अभी यहाँ से कल इसने त्रिपुरा में प्रवेश किया है, तो अगले 11 दिन त्रिपुरा में रहेगी। उसके बाद ये मिजोरम में चली जाएगी। 17 मार्च को इसका मिजोरम में इसका समापन है और ये इसका जो उद्देश्य है, ये जो बांग्लादेश के जो फादर ऑफ द नेशन है बंगबंधु शेख मुजीबुर रहमान, ये उनकी जन्म शताब्दी चल रही है, तो 17 मार्च उनकी जन्म शताब्दी के दिन इसका समापन होगा। और इसका उद्देश्य ये भारत और बांग्लादेश की मैत्री को और आगे बढ़ाना है, बीएसएफ बीजेपी के संबंध को और प्रगाढ़ करना है, जो सीमा क्षेत्र में जो निवासी हैं उनको भरोसे का संदेश देना है। साथ ही साथ ये लोग इसमें जो बॉर्डर पर जो क्राइम्स हैं उसमें लिप्त ना हों और ड्रग्स का इस्तेमाल ना करें, यह संदेश देना भी इसकी जो मैत्री साइकिल रैली है उसके उद्देश्य। মৈত্রী সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছেন মোট 34 জন বিএসএফ জওয়ান। 17 জন করে রোটেশন অনুসারে তারা মৈত্রী সাইকেল র্যালি করছেন। মোট 4096 কিলোমিটার পথ অতিক্রম করে এই মৈত্রী সাইকেল র্যালি আগামী 17 মার্চ মিজোরামের সিলকর বিএসএফ আউটপোস্টে পৌঁছবে এবং সেখানেই সমাপ্ত হবে সাইকেল র্যালি। উল্লেখ্য 2922 কিলোমিটার সীমান্ত পথ অতিক্রম করে বিএসএফ এর মৈত্রী সাইকেল র্যালি গত 16 ফেব্রুয়ারি ত্রিপুরায় প্রবেশ করেছে। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে গত 10 জানুয়ারি পশ্চিম বাংলার 24 পরগনা জেলার পানিতর বর্ডার আউটপোস্ট থেকে এই সাইকেল র্যালি শুরু হয়। 15 ফেব্রুয়ারি আসাম থেকে এই মৈত্রী সাইকেল র্যালি সকাল 9টায় ধর্মনগরের পিয়ারি ছড়ায় বিএসএফ আউটপোস্টে এসে পৌঁছে। এখানে সাইকেল আরোহীদের স্বাগত জানান বিএসএফ এর পানিসাগর সেক্টরের ডিআইজি রাজীব কুমার দোয়া। অনুষ্ঠানের আয়োজন করে 166 নং বিএসএফ ব্যাটালিয়ন। উপস্থিত ছিলেন বিএসএফ এর অন্যান্য আধিকারিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কুলের ছাত্রছাত্রীরা। তবে উত্তর জেলা এবং ঊনকোটি জেলার মূল কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজিত হয় কৈলাসহরের আরকেআই স্কুল মাঠে। 16 ফেব্রুয়ারি বিকেল 3:30টায় সাইকেল র্যালি কৈলাসহরের বিএসএফ এর হীরাছড়া আউটপোস্টে এসে পৌঁছে। সেখানে তাদের স্বাগত জানান বিএসএফ এর বিভিন্ন আধিকারিক সহ ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক সৌমিত্র চাকমা সহ স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী এবং জনসাধারণ। মৈত্রী সাইকেল র্যালিতে অংশগ্রহণকারী সাইকেল আরোহীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিকেল 4:30টায় কৈলাসহরের মনুল্যান্ড কাস্টমস অফিস সংলগ্ন সীমান্তের 0 পয়েন্ট ঘেঁষা আরকেআই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। বিএসএফ এর 20 নং ব্যাটালিয়ন অনুষ্ঠানের আয়োজন করেন। বাংলাদেশের বিজিবি এর 2 আধিকারিক উপস্থিত ছিলেন স্থানীয় জনসাধারণ। সীমান্ত এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বিএসএফ ব্যান্ডের শিল্পীরাও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর সেক্টর কমান্ড্যান্ট রাজীব কুমার দোয়া,
বাংলাদেশের আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের কমান্ড্যান্ট কর্নেল মাহফুজুর রহমান, বিজিবির 46 নং ব্যাটালিয়নের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান। আরকেআই স্কুল মাঠের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএসএফ এর ডিআইজি এবং বাংলাদেশের বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের কমান্ড্যান্ট কর্নেল মাহফুজুর রহমান বলেন, At the beginning, I express my heartfelt thanks to DIG BSF Panisagar sector for arranging these auspicious occasions and inviting us to present here. Excellency Sri Rajiv Kumar Dua, I met him earlier twice in the same locations and we had discussed various points regarding our border issue in a friendly atmosphere. We are working together and both of our aim is to keep peace and tranquility in the bordering area. You know, our country was independent on 1971 with the leadership of our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. He was the greatest leader in the history of our country. In our country, we are also observing or celebrating these occasions on the centenary program of our Bangabandhu Sheikh Mujibur Rahman. We are happy to see that BSF also organizing a motorcycle rally on these occasions. It was a splendid program, was organized by BSF. We have seen that number of students, they participated in the programs and it was a nice program. We enjoyed every bit of that. We have enjoyed a short video clip. I know this video clip was prepared under the supervision of our DIG Panisagar sector and we have seen the contribution of BSF members in our independence war. जो आज यहाँ पर कैलाशर शहर में पहुंची है, बांग्लादेश के फादर ऑफ द नेशन बंगबंधु शेख मुजीबुर रहमान, शायद आपको विदित होगा उनके इस वर्ष जन्म शताब्दी मनाई जा रही है। उसी के उपलक्ष्य में भारत में बीएसएफ द्वारा इस मैत्री साइकिल रैली का आयोजन किया गया है। भारत बांग्लादेश आपस में 4097 किलोमीटर्स की सीमा शेयर करते हैं। इस मैत्री साइकिल रैली का प्रारंभ 0 पॉइंट यानी वेस्ट बंगाल की डुबी पानीपत, जो कि 24 परगना में पड़ती है, वहां से प्रारंभ हुई है। 10 जनवरी यह प्रारंभ हुई थी और यह 37 दिन का सफर करके तकरीबन 3000 किलोमीटर का सफर तय करके यहाँ कैलाशर में आई है। कुल इसकी 66 डेज की इसकी यात्रा है और पूरे त्रिपुरा में भ्रमण करने के उपरांत यह मिजोरम में प्रवेश करेगी, जहां पर यह 17 मार्च बंगबंधु शेख मुजीबुर रहमान के जन्म दिवस के अवसर पर दिन पे इसका मिजोरम में सिलकोरी बीओपी पर इसका समापन होगा। 16 ফেব্রুয়ারি মঙ্গলবার সীমান্তের অপারের অর্থাৎ বাংলাদেশের 20 জন সাংবাদিক আমন্ত্রিত ছিলেন কৈলাস শহরের আরকেআই স্কুল মাঠের অনুষ্ঠানে।
বাংলাদেশের 20 জন সাংবাদিকদের বিএসএফ এর পক্ষ থেকে গত 14 ফেব্রুয়ারি আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই মোতাবেক বাংলাদেশের সাংবাদিকরা যথারীতি 16 ফেব্রুয়ারি বিকেল 3টেয় বাংলাদেশের চাতলাপুর চেকপোস্টে অর্থাৎ কৈলাসহরের বর্ডারে চলে আসেন। সীমান্তের 0 পয়েন্টে অনুষ্ঠান হবে, সেই জন্য বিএসএফ এর কোনো আপত্তি ছিল না। কিছুদিন আগে এই মাঠে অনুষ্ঠিত হয় বিএসএফ এবং বিজিবির প্রীতি ভলিবল ম্যাচ। তখনও বাংলাদেশের সাংবাদিকরা সভার কভার করার জন্য এসেছিলেন, কিন্তু 16 ফেব্রুয়ারি বাংলাদেশের বিজেপি কর্তৃপক্ষের আপত্তির কারণে বাংলাদেশের 20 জন সাংবাদিক ভারতের কৈলাসহরে আসতে না পেরে ক্ষুব্ধ হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বিএসএফ এর অনুষ্ঠান তাদের কাছে ছিল খুবই গুরুত্বপূর্ণ। এমনকি কৈলাসহরের সাংবাদিকরাও এবং বিএসএফ এর ডিআইজি রাজীব কুমার দুয়া যৌথভাবে বাংলাদেশের বিজিবির সেক্টর কমান্ডারকে অনুরোধ করলে তিনি বলেন নো নিড। শেষ পর্যন্ত বাংলাদেশের 20 জন সাংবাদিকরা হতাশ হয়ে সীমান্ত থেকে ফিরে যান। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। চাকুরিচ্যুত 10,323 শিক্ষকের দোকানে নিশি কুটুম্বের হানা। ঘটনা ধর্মনগরে। প্রায় 20 থেকে 25,000 টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক অঞ্জন পাল। একদিকে চাকুরি হারিয়ে দিশেহারা চাকুরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা, তারই মধ্যে নিজ দোকানে গভীর রাতে নিশি কুটুম্বের হানা। ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর জেলার ধর্মনগর শহরে। একদিকে চাকুরি হারিয়ে সর্বহারা সংসারে দেখা দিয়েছে অর্থনৈতিক মন্দা, তাই সংসার প্রতিপালনের জন্য বেছে নিয়েছেন উপার্জনের বিকল্প রাস্তা। ধর্মনগর মহকুমার অন্তর্গত অ্যাথলেটিক ক্লাবের পাশে একটি চা পানের দোকান খুলে বসেছিলেন চাকুরিচ্যুত 10,323 শিক্ষক অঞ্জন পাল। আর সেই দোকানেই বুধবার গভীর রাতে থাবা বসায় চোরের দল। প্রতিদিনের মতোই বুধবার রাতেও নিজ দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকান মালিক অঞ্জন পাল। কিন্তু সকালে সেই দোকান খুলে দেখতে পান দোকানের পেছনের দরজা ভাঙা, এলোমেলো ভাবে পড়ে রয়েছে দোকানের জিনিসপত্র। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং ঘটনার বিবরণ সংগ্রহ করে তদন্ত শুরু করেছেন। এদিকে দোকান মালিক অঞ্জন পাল জানান, আনুমানিক 20 থেকে 25,000 টাকার মতো বিক্রয় সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। নাম তো অঞ্জন পাল। কি হয়েছিল দাদা কাল আপনার দোকানে? কালকে রাতে সকালে দোকানে আসলাম, এসে দেখি দোকানে এদিকে জানলা খোলা ছিল, তারপর খোলা আর দোকান খোলার সাথে কাটা ছিল, কি দিয়ে কেটেছে। আমার সিলিন্ডার নিয়ে চলে গেছে, সিগারেট ছিল বাক্কা, অনেক টাকার সিগারেট, বিমল ছিল, আমার একটা ক্যাশ বাক্স ছিল, ক্যাশ বাক্স খালি করে দিয়েছে। কটা নাগাদ এই চুরি সংঘটিত হয়েছে আপনি একটা অনুমান করছেন? এটা বলতে পারছি না। কেন বলতে পারছি না, আমি তো কি করে বলবো। সকালে আসলাম, এসে দেখি চুরিটা হয়েছে। এই কাউকে কি আপনি সন্দেহ করছেন? সন্দেহ কাকে করবো? চুরিকে আমার তো এমন কোনো সন্দেহের কেউ নেই, কাকে আর সন্দেহ করবো? কত টাকার আনুমানিক কত টাকার জিনিস মানে চুরি গেছে? মানে এখন আমি হিসাব করিনি, যাই হোক মোটামুটি ধরো 25-30,000 টাকার জিনিস হবে। এখন আপনি সিগারেটই অনেক টাকার সিগারেট, আর গ্যাসের সিলিন্ডারটা। আপনি কি এই বিষয়টা প্রশাসনের নজরে নিয়েছেন? পুলিশকে জানিয়ে সকালে আমি দিয়েছিলাম থানায়। পুলিশ এসছে? পুলিশ এসছে, এসে দেখে গেল, ফটো তুলে নিয়ে গেল। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। দ্রুত গতিতে বাইক চালিয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে গুরুতর আহত দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করৈলং শিশু বিহার চৌমনি এলাকায়। পরে দমকল কর্মীরা আহত ছাত্র অনুপম সূত্রধরকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে প্রেরণ করে। বিনা হেলমেটে কিভাবে সে বাইক চালালো, কোথায় ছিলেন ট্রাফিক পুলিশ, এ নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয়দের মধ্যে। দ্রুত গতিতে বাইক চালিয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফিরবার পথে গুরুতর আহত দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। ঘটনা রাজ্যের তেলিয়ামুড়া থানাধীন করৈলং শিশু বিহার চৌমুহনী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার ছিল তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। আর পরীক্ষা দিতে দ্রুত গতিতে ফিল্মি কায়দায় বাইক চালিয়ে বাড়ি ফিরবার পথে গুরুতর আহত সেই যুবক। আহত যুবকের নাম অনুপম সূত্রধর, বয়স 18, বাড়ি করৈলং এলাকায়। বড়
বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পেয়েছে 18 বছরের অনুপম। জানা যায় অনুপমের মাথায় ছিল না হেলমেট। ঘটনা প্রত্যক্ষ করে সহপাঠীরা খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বাহিনী ছুটে আসে। তেলিয়ামুড়া দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে এসে আহত অনুপমকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এখন প্রশ্ন হলো, একজন অপ্রাপ্তবয়স্ক ছেলের হাতে কিভাবে পরিবারের লোকজনেরা মোটরসাইকেল তুলে দেয়? প্রশ্ন আরও হলো, অনুপমের কি বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে? যদি অনুপমের প্রথম ড্রাইভিং লাইসেন্স নাই থাকে তবে সে কিভাবে রাস্তায় বাইক চালাতে পারে? সেক্ষেত্রে কোথায় ট্রাফিক পুলিশ? বিনা হেলমেটে দেদার ফিল্মি কায়দায় দ্রুত গতিতে বাইক চালাচ্ছে দ্বাদশ শ্রেণীর ছাত্র। সেক্ষেত্রে কোথায় ট্রাফিক দপ্তর? তাছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষই বা কেন ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে বাইক নিয়ে প্রবেশে অনুমতি দিচ্ছে? আজ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে অনুপম। এ বিষয়গুলো নিয়ে ট্রাফিক দপ্তর এবং বিদ্যালয়গুলো সঠিক ব্যবস্থা গ্রহণ করুক, চাইছে তেলিয়ামুড়ার শুভবুদ্ধি সম্পন্ন জনসাধারণ। তাছাড়া গত কিছুদিন পূর্বে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএস এর বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবিরের অঙ্গ হিসেবে ট্রাফিক আইন নিয়ে এক বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে ট্রাফিক আইন এবং বিনা হেলমেটে বাইক চালানো অবৈধ সে বিষয়ে শিক্ষাও দেয়া হয়। কিন্তু বাস্তবে ছাত্রছাত্রীরা কতটুকু সচেতন হচ্ছে তা আজকের পথ দুর্ঘটনা থেকে সম্পূর্ণ স্পষ্ট। তাছাড়া প্রশ্ন হলো, বিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে একজন অপ্রাপ্তবয়স্ক ছাত্রকে বিদ্যালয়ে বিনা হেলমেটে বাইক নিয়ে প্রবেশ করবার অনুমতি দিচ্ছে? আর তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ বাবুরা কি ঘুমিয়ে রয়েছেন সেই সময়? তারা ব্যস্ত জরিমানা আদায় করে সরকারি কোষাগার ভর্তি করবার কাজে। কিন্তু কে বিনা হেলমেটে রাস্তায় বাইক নিয়ে চলাচল করে কিংবা কে বৈধ কাগজপত্র ছাড়া বাইক নিয়ে রাস্তায় বের হচ্ছে তার দিকে তাদের নজরই নেই। একাংশ মহলের অভিমত, সে বিষয়গুলোর দিকে নজর দিক তেলিয়ামুড়া ট্রাফিক দপ্তর। আচ্ছা স্কুল স্টুডেন্ট একজন। আচ্ছা, এর নাম হলো অনুপম সূত্রধর, 18 বছর, বাড়ি করলাম। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যের সরকারের পালাবদল হলেও বদলে যায়নি উদিরাম চৌধুরী পাড়া সহ নোয়াবাড়ি এলাকার দুর্বিসহ কর্দমাক্ত রাস্তা। জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরে বারবার আর্জি জানিয়েও কাজের কাজ কিছু হয়নি। অবশেষে বাধ্য হয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখান স্থানীয়রা। উদিরাম চৌধুরী পাড়া হয়ে নোয়াবাড়ি রাস্তার বেহাল দশা। দীর্ঘ কয়েক বছর যাবত জনজাতি অংশের জনগণ স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় মাতব্বরদের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেল 3টে নাগাদ উদিরাম চৌধুরী পাড়া এবং নোয়াবাড়ি রাস্তার যে জায়গার মধ্যে বেহাল অবস্থায় পরিণত হয়েছে সেই জল কাদার মধ্যে এলাকার জনগণ বসে আন্দোলন শুরু করে। তাদের দাবি দীর্ঘদিন যাবত জানানোর পরেও কোনো ভূমিকা নেওয়া হয়নি। বর্তমানে সে রাস্তা দিয়ে আসা যাওয়া দুর্বিষহ অবস্থায় পরিণত হয়ে যাচ্ছে। এই শুকার সময়ে হাঁটু পর্যন্ত জল জমে রয়েছে। কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া সম্ভব হচ্ছে না, যার প্রতি ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত পুরুষ মহিলারা মিলে সেই রাস্তায় বসে আন্দোলন শুরু করে। এদিকে পরবর্তী সময়ে কুনাবন পঞ্চায়েত প্রধান সেই খবর শুনে ছুটে আসেন ঘটনাস্থলে এবং তাদেরকে আশ্বস্ত করেন আগামী কালের মধ্যেই রাস্তা সংস্কারের কাজে হাত লাগানো হবে। পরবর্তী সময় জনগণ সেই আন্দোলন সেখান থেকে প্রত্যাহার করে নেয়। অটো একটা দুঃখ না, মারাঠি একটা দুঃখ না, আমরা অসুখ বিসুখ রুগী সুখ হইলে তো নিয়ে যাও না, আমরা রাস্তার মধ্যে ফেটা মরাম। আমরা যে অবস্থা অসুবিধা হইল কোনাবন থেকে নোয়াবাড়ি পর্যন্ত উদিরাম চৌধুরী বাইয়া রাস্তাটা অনেক খারাপ, অনেক দিন ধরে। কিন্তু আমরা পঞ্চায়েতও জানাইছি, এই কালভারটা লাগে জানাইছি, কোনো কিছু এখন পর্যন্ত হইতেছে না। একটা রুগী লয়ে গেল, আমরা যে অসুবিধার করে বা ডেলিভারি রোগী বা অসুস্থ হয়েছে এমন হয়েছে, মেন রোডে নিতে আমরা খুব কষ্ট করে কাণ্ড করে নিয়ে যাওয়ার লাগে। কোনাবনের রাস্তা আমরা উদিরাম চৌধুরী পাড়া রাস্তা একটা কালভার, 3টা কালভার লাগে। আমরা এইটা নোয়াবাড়ি পর্যন্ত এই রাস্তা আছে। আমরা এখন কালভার 3টা চাইতেছি, রাস্তা জুতা আমরা ভালো করে দিয়ে দিতে পারে। বাবার কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় অভিমানে আত্মঘাতী 5ম শ্রেণীর এক ছাত্র। ঘটনা পুরাতন মালদা থানার ধুমাদিঘি বাথানি এলাকায়। মৃতের নাম সাজেন হাসদা।
এই মর্মান্তিক ঘটনা মেনে নিতে পারছেন না সাজেনের বাবা মা সহ এলাকাবাসী। কার্টুন দেখবার জন্য বাবার কাছে মোবাইল চেয়েও না পাওয়ায় অভিমানে আত্মঘাতী হলো পঞ্চম শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার ধুমাধিগি বাথানি এলাকায়। মৃত ওই ছাত্রের নাম সাজেন হাসদা, বয়স 13। এলাকার একটি বেসরকারি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করত সে। ছাত্রের মৃতদেহ উদ্ধার করে মালদা থানার পুলিশ ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদা থানার ধুমাধিগি বাথান এলাকায় বসবাসকারী শিবলাল হাসদার একমাত্র ছেলে এবং একটি মেয়েও রয়েছে উনার। পেশায় তিনি একজন কৃষক, জমিতে চাষাবাদ করেন তিনি। স্ত্রী পূর্ণিমা সুরেন গৃহবধূ। উনাদের একমাত্র ছেলে সাজেন হাসদা। এলাকারই এক বেসরকারি স্কুলে পঞ্চম শ্রেণীতে পাঠরত সে। জমি থেকে চাষবাস করে বুধবার সন্ধ্যায় বাড়িতে ফিরে এসে শিবলাল হাসদা দেখেন তার ছেলে পড়াশোনা করছে না। ছেলে বাবার কাছ থেকে কার্টুন দেখবার জন্য মোবাইল ফোন নেয়ার বায়না করে বাবাকে জড়িয়ে ধরে বসে এবং বাবা ছেলেকে বকাবকি করে পড়াশোনায় মন দিতে বলে। তারপর ছেলে নিজের ঘরে ঢুকে যায়। এদিকে কিছুক্ষণ পর ছেলেকে ডাকতে গেলে ঘর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় তাদের সন্দেহ হয়। ঘরে ঢুকে দেখেন যে ছেলে বিছানায় শুয়ে রয়েছে এবং তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। পরিবারের লোকজনেরা সঙ্গে সঙ্গেই তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। কিছুক্ষণ চিকিৎসা হওয়ার পর বৃহস্পতিবার ভোর রাতে মৃত্যু হয় সেই ছেলের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃত ছাত্রের গোটা পরিবারে। আমি জমিতে গিয়েছিলাম, মোবাইল বলছিল যে মোবাইল এটাই, আর কিছু নেই। পড়াশোনা কর, আমি মোবাইল দিব না, এটাই বললাম। আর আমি জমি দিয়ে চলে গেলাম, আর কিছু নেই। তুই মোবাইল চাচ্ছিল তো আমি বললাম, বাবা এখন মোবাইল ঘাটিস না, আমি মোবাইলটা দিলাম না, আর আমি জমি দিয়ে চলে গেলাম। তুমি কার্টুন দেখবে বলছিল আর পড়াশোনা করতে হবে, মোবাইল ঘাটিস সেটাই বলে। তারপর তুমি চলে এলে জমিতে, তারপর কি হলো? জমি থেকে আমার জানা নাই তো, একজন একদিক থেকে দৌড়ে গেল, বলছে বাচ্চাটা বমি করছে। তো আমি বললাম বমি করছে কেন? তো আমি চলে আসলাম, এসে দেখছি সত্যিকারে বমি করছে। তারপর আমি হসপিটালে নিয়ে আসি। এখানে মেডিকেল। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। মিজো আগ্রাসনের প্রতিবাদে কৃষক মুক্তির ডিসি অফিস চলো অভিযানে উত্তাল হাইলাকান্দি। একটা সময় ধস্তাধস্তি বাধে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে। গ্রেপ্তার করা হয় 192 জন আন্দোলনকারীকে। বৃহস্পতিবার দুপুর 12টায় অসম মিজোরাম সীমান্ত সমস্যা নিয়ে কৃষক মুক্তি, ছাত্র মুক্তি এবং রাইজোর দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তারা জেলা সদরের পুরাতন হাসপাতাল চৌরঙ্গিতে জড়ো হন। সেখান থেকে ডিসি অফিস অভিমুখে এক প্রতিবাদ মিছিল বের করতেই আগে থেকে পুলিশের ব্যারিকেড দীর্ঘ সময় ধস্তাধস্তি হয়। এতে পুলিশের ডিএসপি নবমিতা দাস, সার্কেল অফিসার ত্রিদীপ রায়, সদর থানার ওসি প্রণব সাইকিয়া সহ বিশাল পুলিশ এবং সিআরপিএফ বাহিনী নিয়ে তাদেরকে হাসপাতাল চৌরঙ্গিতে আটকে রাখা হয়। প্রতিবাদীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে প্রায় 15 মিটার মিছিল নিয়ে এগোলে কিন্তু বিশাল পুলিশ সিআরপিএফ বাহিনীর সঙ্গে পেরে উঠতে পারেনি। এমতাবস্থায় প্রতিবাদীদের গ্রেফতার করে সদর থানায় নিয়ে যাওয়া হয়। প্রতিবাদীদের দাবি অনুযায়ী সহস্রাধিক কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই আন্দোলন হয়েছিল, কিন্তু সদর থানার সূত্রে 192 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে সীমান্তবর্তী অসমবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান এবং গৃহহারা অসহায়দের পুনর্বাসন দেয়া, উগ্র মিজোদের জবরদখলকৃত অসমের জমি উদ্ধার করা। এসব দাবি সম্বলিত একখানা স্মারকপত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সার্কেল অফিসারের মারফতে প্রেরণ করেন সংগঠনের কর্মকর্তারা। রাইজোর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর সাংবাদিকদের জানান, আন্তঃরাজ্য সমস্যা তথা মিজো আগ্রাসন নিয়ে সরকারের ভূমিকা রহস্যজনক। তাছাড়া
কচুরতল এলাকায় গৃহহারা জনগণ সীমান্ত সমস্যা নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করবার লক্ষ্যে প্রতিবাদী মিছিলকেও আটকে দিল অসম রাজ্যের পুলিশ। এ প্রশ্ন তুলে জাহিরউদ্দিন লস্কর বলেন, সাহস থাকলে অসম পুলিশ মিজো সংগঠনের কর্মকর্তাদের গ্রেফতার করে দেখাক। আজকে আমরা আসাম মিজোরাম অন্তরাজ্য সীমান্তে মিজোরাম সরকার, মিজোরামের OMZP, YMA সংগঠন যৌথভাবে আমাদের আসামের জমি দখল করেছে। আমাদের আসামের জনগণের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদের আসামের জনগণের উপর অত্যাচার করেছে। এর বিরুদ্ধে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্বে আজকে হাইলাকান্দি জেলার হাজার হাজার জনগণ ঐক্যবদ্ধভাবে আমরা হাইলাকান্দি একটি মহা মিছিল করে হাইলাকান্দি জেলা শাসকের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। হাইলাকান্দি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের বিশাল রোড শো মালদার মালতীপুরে। এদিনের মেগা রোড শোতে পা মেলান মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস, প্রাক্তন বিধায়ক আব্দুল রহিম বক্সি সহ টিএমসির নেতা কর্মী সমর্থকরা। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির কারণে রাজ্যে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য আজ আকাশ ছোঁয়া, যার প্রভাবে প্রতিনিয়ত মূল্য বৃদ্ধি হয়ে চলেছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের। ফলে সমস্যায় পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষজন। এরই প্রতিবাদে বুধবার বিকেলে বিশাল মেগা রোড শো হল পশ্চিমবাংলার মালদার মাতলিপুরে। মাতলিপুর বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এদিনের মেগা রোড শোয়ে মিছিল মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস, মাতলিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সি, চাচল 2 নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কার্যদক্ষ আব্দুল হাই সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং হাজারো কৃষক এবং কন্যাশ্রী মহিলারা উপস্থিত ছিলেন। গোবিন্দপাড়া মোড় থেকে 81 নম্বর জাতীয় সড়ক ধরে মাতলিপুর স্ট্যান্ডে মেগা রোড শোয়ের সমাপ্তি ঘটে। পরে মাতলিপুর লাইব্রেরি মাঠে এক প্রতিবাদ সভাও করা হয়। বক্তব্যের মাধ্যমে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস বিজেপিকে তোপ দাগেন। করোনার পরে বিপর্যস্ত গোটা দেশ, তারই মধ্যে দ্রুত গতিতে মূল্য বৃদ্ধি ঘটছে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের। এতে সাফ বোঝা যাচ্ছে কেন্দ্রীয় সরকার একইভাবে জিনিসের মূল্য বৃদ্ধি করে ভোটের মুখে নেতা কিনছে, আর তার প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। ডিজেলের মূল্য বৃদ্ধিতে অনেকেই নিজেদের ব্যবসা গুটিয়ে দিচ্ছেন বলে দাবি তৃণমূল যুব সভাপতির। করোনার পর যতটা বিধ্বস্ত হয়নি সাধারণ মানুষ, ততটা পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধিতে বিধ্বস্ত হচ্ছে। একই কথা তৃণমূল নেতা আব্দুল রহিম বক্সির। বিজেপি সব বেচে খাচ্ছে, সব বেচে দিয়েও ওদের তহবিল পূর্ণ হচ্ছে না, তাই পেট্রোল, ডিজেলের দাম বাড়াচ্ছে। তবে তৃণমূল সরকার তার প্রতিবাদ জানাবে এবং রুখে দাঁড়াবে এই বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে। জেলা সভাপতি প্রসেনজিতের নেতৃত্বে একটা মেগা রোড শোয়ে ডাক দিয়েছিলেন। সেই মেগা রোড শোয়ে আজকে শুধু যুবক যুবতীরাই, হাজার হাজার যুবক যুবতী রাস্তায় নেমেছিলেন মেগা রোড শোয়ে। তারা আজকে যে স্লোগান তুলেছিলেন, তারা বলছেন আগামী 2021 সালের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি নয়, সেই নির্বাচনে কংগ্রেস নয়, সেই নির্বাচনে সিপিএম নয়, সেই নির্বাচনে কোনো সাম্প্রদায়িক দল মিম হোক বা আর কেউ হোক নয়। 2021 সালে পুনরায় মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন, তার ইঙ্গিত বহন করছে হাজার হাজার যুবক যুবতীদের যে মিছিল হয়েছে, এ আওয়াজ তারা তুলেছেন। এবং আমরাও আশাবাদী, যেভাবে যুবক যুবতীদের সাথে ছাত্র ছাত্রীরা, সাধারণ মানুষরা রাস্তায় নেমে মমতা ব্যানার্জির স্লোগান তুলছেন, মানুষ রাস্তায় নেমেছেন হাজার হাজার। 2021 সালে ক্ষমতায় থাকবেন মমতা ব্যানার্জি, 2021 সালে আসবে তৃণমূল সরকার, 2021 সালে নবান্নের সরকার, 2021 সালে ছাত্র যুবকের সরকার, 2021 সালে খেটে খাওয়া মানুষের সরকার, 2021 সালে গরিব মানুষের সরকার, 2021 সালে যুবক যুবতীদের সরকার ক্ষমতায় আসীন হবেন। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা এই আশাই রাখছি। মালদা থেকে উজির আলীর রিপোর্ট, নিউজ বাংলা। 100 দিনের কাজে ন্যায্য মজুরি না পাওয়ায় পঞ্চায়েত অফিস ঘেরাও জব কার্ডধারী শ্রমিকের। বিজেপি প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান বঞ্চিত শ্রমিকরা।
এ চিত্র ধরা পড়ল পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতে। 100 দিনের কাজে ন্যায্য মজুরি না দেওয়ার প্রতিবাদে বিজেপি প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো পশ্চিমবাংলার পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে। বৃহস্পতিবার জব কার্ডধারী মহিলারা বিক্ষোভে সামিল হন। কুদাল, ঝাড়ু, ছুরি ইত্যাদি নিয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। জানা গিয়েছে 100 দিনের কাজে যেখানে 204 টাকা দেওয়ার কথা সেখানে তাদেরকে মাত্র 150 টাকা দেয়া হচ্ছে। 54 টাকা প্রধানের পকেটে যাচ্ছে। প্রধানের বিরুদ্ধে আরও অভিযোগ মাটি অন্যত্র বিক্রি করা হচ্ছে, ফলে 100 দিনের কাজে কারচুপি করছেন তিনি। বিক্ষোভকারীদের মধ্যে আলো সরকার অভিযোগ করে বলেন, অন্যান্য অঞ্চলে যেখানে পুরো টাকা দেয়া হচ্ছে সেখানে আমাদের এখানে 54 টাকা করে কেটে নেওয়া হচ্ছে। আমরা আমাদের প্রাপ্য টাকা চাই। টাকা না পেলে এবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলবে আমাদের। গত খাটা খাই 100 দিনের কাজ করি, আমাদের 204 টাকা রেট, আমাদের 54 টাকা দিচ্ছে না, 150 টাকা দিচ্ছে। 54 টাকা দিচ্ছে না। আমরা গত খাটা খাই গরিব মানুষ। বলছি আপনারা এসএপির প্রধান মেম্বার সুপারভাইজার বলেছি, ওদেরকে বলেছি, ওরা বলছে যে এইটাই আমাদের অঞ্চলে এইটাই রেট। বলছে কি আমরা দিতে পারি, তোমরা যেটা খুশি সেটা করে নাও। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কেন্দ্রীয় সরকারের সর্বনাশা কৃষি আইন, বিদ্যুৎ বিল 2020 বাতিলের দাবি সহ দিল্লিতে সংগঠিত কৃষক আন্দোলনের উপর কেন্দ্রীয় সরকারের বর্বর আক্রমণের প্রতিবাদে দেশ জুড়ে রেল রোকো কর্মসূচির ডাক দেয় সংযুক্ত কিষাণ মোর্চা। এর অঙ্গ হিসাবে পূর্ব মেদিনীপুর জেলায় অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে মেছাদাতে আটকে দেওয়া হয় রেল। সর্বনাশা কালো 3 কৃষি আইন এবং বিদ্যুৎ বিল 2020 বাতিলের দাবি সহ দিল্লির কৃষক আন্দোলনের উপর কেন্দ্রীয় সরকারের বর্বর আক্রমণ, মিথ্যা মামলা, জল আলো বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সংযুক্ত কিষাণ মোর্চা দেশ জুড়ে রেল রোকো কর্মসূচির আহ্বান জানিয়েছে। পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর জেলার অল ইন্ডিয়া কিষাণ ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে মেচদাতে কর্মসূচি গ্রহণ করা হয়। বেলা 12টা থেকে অবরোধ শুরু হয়। আটকে যায় হাওড়াগামী খড়গপুর লোকাল ট্রেন। আধ ঘন্টা অবরোধের পর প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়। ইতিপূর্বে মেচদা এলাকায় শতাধিক কৃষক মিছিল করে রেল রোকো কর্মসূচি শুরু করে দিয়েছে। নেতৃত্ব দেন জেলা সভাপতি উৎপল প্রধান, সহ সভাপতি বিবেকানন্দ রায়, প্রবীর প্রধান প্রমুখরা। কেন্দ্রীয় সরকারের কালা কৃষি আইনের বিরুদ্ধে প্রায় 20 লক্ষ মানুষ দীর্ঘ 80 দিন ধরে ধর্ণা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন দিল্লির 5টি প্রবেশ পথে। 200 জনের বেশি কৃষক মারা গিয়েছেন। আজও সরকার আলোচনার নামে টাল বাহানা করে সুপ্রিম কোর্টকে দিয়ে অর্ডার করিয়েছেন 1.5 বছর স্থগিতাদেশ। কৃষক নেতৃবৃন্দ এই আইনের শর্তের তীব্র প্রতিবাদ করে অবিলম্বে আন্দোলন দীর্ঘস্থায়ী করে যাবেন ততদিন যতদিন না কেন্দ্রীয় সরকার এই সর্বনাশা কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়। এবং তারই প্রতিবাদে আন্দোলনের ধারাবাহিকতায় 14 থেকে 17 ফেব্রুয়ারি সারা দেশব্যাপী মশাল মিছিল হয়েছে। আজকে 12টা থেকে 4টা পর্যন্ত দেশব্যাপী রেল রোকো অভিযানের ডাক দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। নবান্নতে যিনি বসে আছেন, মে মাসের পর ওনাকে আর নবান্নে দেখা যাবে না। আগামী 28 ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশকে সফল করার লক্ষ্যে সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে কাঁথির সুভাষ মেলা ময়দানে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক ডাক্তার সূর্যকান্ত মিশ্র। 28 ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশকে সফল করবার লক্ষ্যে সিপিআইএম এর পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর জেলা কমিটির ডাকে কাঁথির ধর্মদাস বাড়ের সুভাষ মেলা ময়দান প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক ডক্টর সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে সারা দেশে বিজেপির জনবিচ্ছিন্নতা দ্রুত বাড়ছে। এনডিএতে যে দলগুলো ছিল তারা ছেড়ে চলে গিয়েছে, আর যে 2-1টি দল রয়েছে তাদের পায়ের নিচে মাটি নেই। রাজ্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, নবান্নতে যিনি বসে আছেন মে মাসের পর তাকে আর নবান্নতে দেখা যাবে না। তিনি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ঘর ধরবেন। একমাত্র বাম এবং বাম মনোভাবাপন্ন সম্মিলিত শক্তি পারে সুশাসন দিতে। তিনি আসন্ন ব্রিগেড সমাবেশ সফল করতে সকলকে আহ্বান জানিয়েছেন।
বাম সহযোগী আছে, আমরা বাম ফ্রন্টের বাইরে 16 দল ইত্যাদি, এই আর কংগ্রেস এই করলে খালি হবে না, আরো বাড়াতে হবে, আমাদের এই জামায়াতকে আরো বাড়াতে হবে এবং তার জন্য আদিবাসী, সংখ্যালঘু, তফসিলি ইত্যাদি ইত্যাদি এই সব মিলে যে একটা যে ফ্রন্ট তৈরি হয়েছে, একটা সিকুলার ফ্রন্ট, তাদের সঙ্গেও আমরা বোঝাপড়া করবার চেষ্টা করছি। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল দুই প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনা মালদা জেলার নরহাট্টা অঞ্চলের পালপাড়া লেচু মোড় এলাকায়। আক্রান্তের নাম ছোটন সাহা। পুরো ঘটনা খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ। জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে খুন করবার চেষ্টার অভিযোগ উঠল দুই প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে পশ্চিমবাংলার ইংরেজবাজার থানার নরহাট্টা অঞ্চলের পালপাড়া লিচু মোড় এলাকায়। জানা গিয়েছে আক্রান্ত ব্যক্তির নাম ছোটন সাহা। কুতুয়ালি এলাকায় তার বাড়ি রয়েছে। স্থানীয় লিচু মোড় এলাকায় তাদের 16 শতক জমি রয়েছে। আক্রান্ত ছোটন সাহার অভিযোগ, অবৈধভাবে সেই জমি দখল নিতে চাইছে সীমন্ত পাল এবং গৌতম পাল নামে দুই ব্যক্তি। তারা তাদের সম্পর্কে ভাই হয়। বৃহস্পতিবার জোরপূর্বক সেই জমিতে চাপা কল বসিয়েছিল তারা। কোর্ট কেস চলছে জায়গার উপর। তার প্রতিবাদ করায় তাকে কুদাল দিয়ে মারধর করা হয়েছে। তার মাথায় গুরুতর চোট লেগেছে। 6টি শিলাই লেগেছে তার মাথায়। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। আমাদের একটা জায়গা আছে লিচু মোড়ে, হঠাৎ করে আমি শুনতে পাই যে সেইখানটায় 2-4 জন মিলে ওরা জায়গাতে কল পুঁতছে। তো ওই জায়গাটায় ওরা একটা কমপ্লেন করেছে। সেই কমপ্লেনের ডেট হলো আপনার 3/26-এর ডেট আছে এসডিও কোর্টে। তা আমরা ওইখানে যাই না, কেউ যেতে পারবে না, ইঞ্জেকশন বলে এইভাবে থেকে গেছে। আমি হঠাৎ করে শুনতে পাচ্ছি ওরা কল গাঁটছে বলে আমি গেলাম। আমি যে এখানে লেবারদেরকে বললাম যে বাবু তোরা কল গাঁটবি না, ছেড়ে দে। এই সময় একটা মহিলা এসে পিছন দিয়ে আমার হাতটা ধরে, আর ওর ভাসুর মশাই ও এসে হাতে ছিল কোদালটা চালিয়ে দেয়। কোদাল চালিয়ে যেতে আমার এই মাথায় স্ক্র্যাচ পড়ে। আমি হসপিটালে ভর্তি ছিলাম, তাতে আমার 6টা সেলাই পড়েছে। আমি আবার আপনার নাম হলো সীমন্ত পাল আর গৌতম পাল, এরা দু ভাই। কেন মেরেছে আপনাদের জায়গাটা? কেন কারণটা ওরা বলছে আমাদের জায়গা, আর আমাদের কাছে দলিল, পর্চা, RS, CS সম্পূর্ণ সব কিছু আছে। ও একটা ভাই মাস্টার আছে, ও পয়সা দিয়ে রেকর্ড করছে। রেকর্ড করেছিল এর আগে একটা, তো ওই রেকর্ড বাতিল হয়ে গেছে। ও এইভাবে করেই আপনার লোকেরই করে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। 7 দফা দাবি সনদের ভিত্তিতে বৃহস্পতিবার আগরতলায় এক দীপ্তমান র্যালি সংগঠিত করল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মচারী সংঘ। র্যালি শেষে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট দাবি সম্বলিত স্মারকপত্র প্রদান করেন সংঘের এক প্রতিনিধি দল। অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি স্বীকৃতি প্রদান, সরকারি কর্মীদের ন্যায় বেতন এবং ছুটি প্রদান, যতদিন না পর্যন্ত তাদের সরকারি স্বীকৃতি প্রদান করা হচ্ছে ততদিন পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসে 18,000 টাকা করে এবং সহায়িকাদের 9,000 টাকা করে প্রদান করা, নয়া শিক্ষানীতি অনুযায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে প্রাথমিক শিক্ষা কেন্দ্র হিসেবে ঘোষণা করা সহ মোট 7 দফা দাবিকে সামনে রেখে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাজধানীতে র্যালি সংগঠিত করল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মচারী সংঘ। এদিন রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে এই র্যালি শুরু হয়। র্যালিটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পশ্চিম জেলার জেলা শাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদিকা মঞ্জুরি চক্রবর্তী সহ অন্যান্যরা। ডেপুটেশন প্রদানের পূর্বে সংগঠনের নেতৃত্বরা সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে 7 দফা দাবিগুলি তুলে ধরেন। 7 দফা দাবি নিয়ে আজকে আমরা ডিএম এর কাছে ডেপুটেশন দেব। সারা রাজ্যে আমাদের প্রায় 19,000 অঙ্গনওয়াড়ি কর্মী বোনেরা রয়েছে। আজকে বিভিন্ন ডিস্ট্রিক্টেও, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টেও অঙ্গনওয়াড়ি কর্মী বোনেরা ডিএম এর কাছে ডেপুটেশন প্রদান করবে গণহারে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গাজাকাণ্ডে গ্রেপ্তার পূর্ব আগরতলা মহিলা থানার হেড কনস্টেবল গায়ত্রী দাস। সোশ্যাল মিডিয়ায় গায়ত্রী দাসের অডিও ভাইরাল হওয়ায় নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা কনস্টেবল গায়ত্রী দাসকে গ্রেপ্তার করে। রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর
নেশামুক্ত ত্রিপুরা করার ডাক দেন মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক জায়গায় জায়গায় নেশা বিরোধী অভিযান শুরু হয়। কিন্তু পুলিশের লোক দেখানো সেই সকল নেশা বিরোধী অভিযান নিয়ে আগেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছিল। কারণ ধারাবাহিক পুলিশের নেশা বিরোধী অভিযান জারি থাকা সত্ত্বেও রাজ্যে নেশার রমরমা বাণিজ্য অব্যাহত রয়েছে। বিশেষ করে গাঁজা পাচার কিছুতেই বন্ধ হচ্ছিল না। তখনই একাংশ খাকি উর্দিধারী পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে সন্দেহ প্রকাশ করা হয়। কিন্তু রক্ষক ভক্ষকের ভূমিকা পালন করবে তা আবার অনেকে বিশ্বাস করছিলেন না। অবশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পূর্ব মহিলা থানার হেড কনস্টেবল গায়ত্রী দাসের অডিও প্রকাশ্যে আসার পর সবকিছু আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। এই অডিও প্রকাশ্যে আসার পর পশ্চিম জেলার আরক্ষা দপ্তরের কুম্ভ নিদ্রা ভঙ্গ হয়। তড়িঘড়ি গায়ত্রী দাসকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা গায়ত্রী দাসকে গ্রেপ্তার করে পশ্চিম থানায় রেখে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হয়। বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষা করার পর গায়ত্রী দাসকে আদালতে সোপর্দ করা হয়। তবে গায়ত্রী দাসকে বাঁচানোর জন্য একাংশ পুলিশ অফিসার এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। সাধারণত পুলিশ গাঁজা পাচারকারী আটক করে সাংবাদিকদের ডেকে ঘটনার বিষয়ে অবগত করেন, এমনকি নিজেদের সাফল্যের কথাও তুলে ধরেন। কিন্তু এদিন দেখা যায় গায়ত্রী দাসকে থানা থেকে বের করে ডাক্তারি পরীক্ষা করতে নিয়ে যাওয়ার সময় এক প্রকার লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। সাংবাদিকদের ঠিকভাবে ছবি পর্যন্ত তুলতে দেওয়া হয়নি। প্রশ্ন উঠছে, কেন এই প্রয়াস? গায়ত্রী দাস পুলিশেরই লোক ছিলেন, তাই বলেই কি এই ধরনের প্রয়াস? তবে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, গায়ত্রী দাসের মতো একজন মহিলা হেড কনস্টেবল গাঁজা পাচারকারীর সাথে যোগাযোগ রেখে চলার মতো সাহস পেয়েছেন কি করে? তাহলে কি গায়ত্রী দাসের পেছনে অন্য কোনো পুলিশ অফিসার রয়েছেন? বিষয়টি যদিও তদন্ত সাপেক্ষ। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে। আজ সিডাই পিএস 56 অফ 2020-তে দুইজন আসামিকে প্রডিউস করেছে এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার। তাদের নাম হচ্ছে প্রশান্ত চক্রবর্তী একজন, আরেকজন হচ্ছে গায়ত্রী দাস। দুজনকে মাননীয় আদালতে প্রডিউস করা হয়েছে এবং পুলিশ রিমান্ডের উপর হিয়ারিং হয়েছে। আমি সরকার পক্ষে পুলিশ রিমান্ডের জন্য 7 দিনের পুলিশ রিমান্ড আমি চেয়েছি, তার উপর হিয়ারিং হয়েছে, অর্ডার এখনো পাস হয়নি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন গ্রামবাসী। আরটিআই করেও সন্তুষ্টি মিলল না, অবশেষে ডিপিআরডি এর দ্বারস্থ হলেন গ্রামবাসীরা। ঘটনা তৃণমূল কংগ্রেস পরিচালিত মালদার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতে। তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবাংলার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে আবারও সরব হল লক্ষ্মীপুর 52 বিঘা সহ একাধিক এলাকার বাসিন্দারা। সম্প্রতি প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগ তুলে সঠিক তথ্য জানবার জন্য আরটিআই করেন গ্রামবাসীরা, কিন্তু তাদের যে তথ্য দেয়া হয় তা অনেকটাই গরমিল বলে অভিযোগ গ্রামবাসীদের। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার ডিপিআরডিওর দ্বারস্থ হন গ্রামবাসী। গ্রামবাসীদের অভিযোগ 100 দিনের কাজে একাধিক দুর্নীতি করেছে প্রধান এবং উপপ্রধান। এই অভিযোগ তুলে তারা 18 ডিসেম্বর 2020 সালে আরটিআই করেছিলেন। 1 জানুয়ারি 2021 সালে তাদের জবাব আসে, কিন্তু অভিযোগ এই তথ্যে গরমিল রয়েছে। তাই সঠিক তথ্য পাবার জন্য তারা আবারও ডিপিআরডিওর দ্বারস্থ হয়েছেন। কি হলো, আমরা 2017-তে ঘর পেয়েছি, জব কার্ডের টাকা পাওয়া যায়নি। জব কার্ডের টাকা 17 থেকে জমা দিচ্ছি, ওই নেমেরকে দিলাম, পুরাতন নেমেরকে দিলাম, নতুন নেমেরকে দিলাম, এবার হলো না। এবার আমরা
অঞ্চলে গেছি, অঞ্চলে প্রধান বলছি কি 5,000 করে টাকা নিব, 5,000 করে টাকা দিলে তারপরে আমি জব কার্ডের টাকা পেয়ে দেবো। এবার টাকা আমাদেরকে দিল না। এবার কি করেছি, আমি বলছি 5,000 টাকা আমরা দিতেও পারবো না, আর আমরা দেখে নিব। তারপরে বলছে কি কেন 5,000 টাকা দিতে পারবো না, না 5,000 টাকা দিতে পারবো না। তারপরে আমরা কি করলাম কি 5,000 টাকা দেবো না। তারপরে বলছে কি ডিলেট হয়ে গেছে। আমি বলছি ডিলেট যখন আমার জব কার্ড ডিলেট হয়ে গেছে, তো আমার অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে কেমন করে যাচ্ছে, তার আমি জবাব চাই। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। জলের উপর ভাসছে সোনামুড়ার ওরমাই বাজারে কয়েকটি সরকারি প্রতিষ্ঠান। বিপজ্জনক অবস্থায় রয়েছে একটি বিদ্যুতের ট্রান্সফরমার। বারবার পঞ্চায়েত দপ্তরকে জানানোর পরও কোনো হেলদোল নেই কর্মকর্তাদের। এ নিয়ে আতঙ্কে আছেন এলাকাবাসী। পঞ্চায়েতের নাকের ডগায় জলে ভাসছে ওরমাই বাজারের কয়েকটি সরকারি দপ্তর। প্রায় 2 বছর ধরে সোনামুড়া মহকুমার ওরমাই বাজারের এই জায়গাটি জলমগ্ন হয়ে আছে। হেলদোল নেই স্থানীয় পঞ্চায়েতের। এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। জলের উপর সরকারি একটি ব্যাংক কাউন্টার, পশু চিকিৎসালয়, রেশন শপ এবং অন্যান্য কাউন্টার। সব থেকে বিপজ্জনক অবস্থায় রয়েছে এই জলের উপর একটি বিদ্যুতের ট্রান্সফরমার। যে কোনো সময়ে এই ট্রান্সফরমার থেকে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এলাকার জনগণ স্থানীয় ওরমাই পঞ্চায়েতকে বারবার এই বিষয়টি নজরে আনলেও কোনো হেলদোল নেই ওরমাই পঞ্চায়েতের। এমনকি পঞ্চায়েত সদস্যরাও এখান দিয়ে চলাফেরা করে দেখেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? একটু শুরু করুন। এই যে এখানে জল জমে রয়েছে, বিভিন্ন সরকারি জিনিসপত্র, বিল্ডিং টিল্ডিং জলের তলা, মানে এটা কত বছর ধরে এটা এমন অবস্থা? 2 বছর ধরে। আজকে 2 বছরের মতন হবে। তো এটা এমন কে রে? এটা মনে করেন পঞ্চায়েতে কোনো ভূমিকা নিতে আসে না, নিলে তো মনে করেন এটা এতদিনে একটা না একটা কিছু হইতো। তাহলে দেখে সবাই এখানে আসে। এই যে কোঅপারেটিভ আছে, ব্যাংক আছে, তারপরে পানির সাপ্লাই আছে, কারেন্টের ট্রান্সমিটার আছে। সবচেয়ে বড় সমস্যা তো কারেন্টের ট্রান্সমিটার। আপনার মনে করেন পঞ্চায়েত তো কোনো ভূমিকা নিতে আসে না। এই ব্যাপারে পঞ্চায়েত জানেনি এই বিষয়টা? জানে, পঞ্চায়েত জানে। হ্যাঁ জানে। তো কি কয় পঞ্চায়েত, কি কয়? তারা কি করবো, তারা নিলে তো মনে করেন এটা দেহে এখান দিয়ে আইতে যেতে সবাই, প্রধান মেম্বারটা, তারা নিলে তো মনে করেন এটা অনেক কিছুই করতে পারে। এই যে দেখেন পানির যে একটা সমস্যা, কারেন্টের ট্রান্সমিটার আছে, এই ফ্যাক্স আছে, কোঅপারেটিভ আছে, এটি জলের তলে পানির একটা সাপ্লাই আছে। পঞ্চায়েত যদি চোখের সামনে যদি এটা দেখতো, তারা যদি কোনো একটা প্রতিযোগিতা নিত, তাহলে এতদিনে তো এটা একটা কুল করতে পারতো, জলটা আর এদিকে না বাঁচতো। শত শত মানুষের চোখের সামনে এটা পঞ্চায়েত মেম্বার, প্রধান যা আছে সবাই এটা রুপি দিয়ে যায়, কিন্তু তারা তো কোনো ভূমিকা নিতে আসে না। তাহলে সরকার যদি করতো, এটা বহুত কিছু করতে হবে। 2 বছরের উপরে এটা জলটা জমে থাকে এইভাবে। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম উরমাই বুড়ির বাজার ধরে। উরমাই বুড়ির বাজার ধরে। আপনার এত একটা জলের মাঝখানে একটা ট্রান্সমিটার আছে, এটা তো একটা বিপজ্জনক বড় সমস্যা। আরো 2 দিন পরে পরে এটা সরে যায়। স্থানীয় পঞ্চায়েত প্রশাসন এই ব্যাপারে আপনারা জানাইছেন? জানাইতেছি, তারা চোখের সামনে এটা দেখতেছে, পঞ্চায়েত এটা রুপি দিয়ে যায়। পঞ্চায়েত এটা তো এখানে এদের কোনো ভূমিকাই নাই। এর কোনো ভূমিকা থাকলে তাদের 2 বছরের মধ্যে বহুত কিছু হয়ে যেত। এটা প্রায় 2 বছর ধরে। 2 বছরের ঊর্ধ্বে। সোনামুড়া থেকে মোহাম্মদ মামুনের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।